দেখো, সমানতা এর ইংরেজি টার্ম হলো আইসোমারিজম। গ্রিক শব্দ আইসো এবং মেরোস শব্দ থেকে এই সমানতাটা আসছে। দেখো, তোমরা যদি সংজ্ঞাটা দেখো তাহলে এই ডিটেইলস ব্যাপারটা আসলে বুঝে ফেলবা। যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত বলতে আসলে আমরা কি বুঝি? যেমন দেখো, CH4 এটা যদি একটা সংকেত হয়ে থাকে, এটা হলো কোনো একটা যৌগের আণবিক সংকেত, যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যা জানা যায়। কিন্তু দেখো তো, এটা দ্বারা কি বোঝা যায় যে এভাবে আছে? সেটা কিন্তু কোনোভাবেই জানা যাচ্ছে না। তাহলে যেটা দ্বারা ওর হাত পা মেলে দেওয়াটা বোঝানো যায় সেটা হলো তার গঠন। আমরা যদি দেখি, এভাবে করে দেখো, কার্বনের চারদিকে চারটা হাত, খেয়াল করে দেখছো? চারদিকে চারটা হাইড্রোজেন যখন বসে পড়ছে, তখন তো আমরা বলতে পারি যে চারদিকে যে হাতপালা মেলে দিয়ে আছে, সে ব্যাপারটা দেখো আমরা এখন বুঝে ফেলতে পারলাম। অর্থাৎ এটাকে যদি আমরা গঠন বলে আইডেন্টিফাই করি, তাহলে এটা আণবিক সংকেত, এটা হলো গাঠনিক সংকেত। অর্থাৎ যে সংকেত দ্বারা গঠন সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, সেই সংকেতকে আমরা গাঠনিক সংকেত বলি। এখন দেখো, আমরা যদি আণবিক সংকেত গাঠনিক সংকেত বুঝে ফেলি, তাহলে কনসেপ্টটা হলো এরকম কোনো একটা সংকেত দ্বারা যদি এরকম একটা গঠন না, যদি অনেকগুলো গঠন আঁকা যায়, সেই কনসেপ্টটাই আমাদেরকে আসলে সমানতার আইডিয়াতে নিয়ে যাবে। অর্থাৎ এরকম যে আমরা সংকেত, আণবিক সংকেত দেখতে পাচ্ছি, এই আণবিক সংকেত বিশিষ্ট যদি একাধিক গাঠনিক সংকেত আমরা দেখাতে পারি, তাহলে প্রত্যেকে হবে একজন আরেকজনের সমানও। আচ্ছা, আমরা প্রথমেই এক্সাম্পলে না যে আমরা আগে ডেরিভেটিভসটা দেখে আসি, তারপর প্রতিটা এক্সাম্পল আমি আসলে তোমাদেরকে আজকে একে একে ব্যাখ্যা করে করে বোঝাবো। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তাহলে প্রথমে চলো সমানুর ক্লাসিফিকেশনে যাই। আমরা ক্লাসিফিকেশনটা এমনভাবে সাজিয়েছি, আজকের পর থেকে তোমাদের আর এই ক্লাসিফিকেশন নিয়ে তো কোনো সমস্যা হবেই না, আর কোনোভাবে চাইলেও ভুলে যেতে পারবা না। একটু দেখো, সমানতা দেখো দু প্রকার। প্রথমে দেখো, গাঠনিক সমানতার মধ্যে তোমাদের অ্যানাউন্সমেন্টে আমি বলে দিয়েছিলাম তোমাদের আজকের ক্লাসে আমি আম কাটা থিওরি পড়াবো। সো প্রথমেই আমি আসলে আম কাটা থিওরিটা দিয়েই শুরু করি। দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? এটা কি গলার একটা চেইন দেখা যাচ্ছে না? অর্থাৎ এটা কি গলার একটা চেইন দেখা যাচ্ছে? আচ্ছা, তুমি চাইলে নামকরণ শেখার সময় তোমাদের যেরকম তোমার বন্ধুকে বাঁশ দেওয়ার থিওরি শিখিয়েছিলাম, সেই বন্ধু নিশ্চয়ই তখন মন খারাপ করেছিল। অর্থাৎ এখন চাইলে সেই বন্ধুর গলায় হার পরিয়ে দিয়ে আসতে পারো, যেন ওর মাইন্ড না করে। ওকে, তাহলে এই চেইনটা তোমার সেই বন্ধুর গলায় যদি তুমি পরিয়ে দিয়ে আসো, তাহলে আমরা একটা সমানু সম্পর্কে আইডিয়া পেয়ে যাব, সমানু শিখে যাব। অর্থাৎ এটা আমাদের জন্য একটা চেইন সমানু সম্পর্কে আইডিয়া দিবে। আমি পরবর্তীতে এটা তোমাকে ডিটেইলস বুঝাবো। এখন দেখো, এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? একটা আম দেখা যাচ্ছে। আম বলতে আমরা সরেয়তে অবস্থান এবং মতে আসলে মেটামারিজম সমানু পড়বো। এরপর নিচের দিকে দেখো, এখানে কি দেখা যাচ্ছে বলো তো? যে আমটা আমরা এখানে দিয়েছি, দেখো সেটা অটোমেটিক দেখো কে এসে শয়তানি করে কেটে ফেলছে। দেখো, মাঝখানে দুটো ভাগ হয়ে গেছে, অর্থাৎ এটা কাটা হয়ে গেছে। আম এখানে ছিল, এখানে দেখো আম কেটে ফেলছে। কে বা এরকম অকাজ করছে? আচ্ছা, সে যাই করুক না কেন, আম তো কাটা হয়ে গেছে। কতে দেখো কার্যকরীমূলক, আর টতে হলো টোটোমারিজম। তাহলে আম কাটা থিওরি বলতে আমরা আসলে বুঝি আমতে অবস্থান মেটামারিজম, আর কাটাতে আসলে কার্যকরীমূলক টোটোমারিজম। অর্থাৎ আম কেটে ফেললেই সমানতাও শেষ হয়ে যাবে। প্রথমে আমরা চেইন পরিয়ে দিব বন্ধুকে, তারপর আম কেটে ফেলবো, তাহলে কি গাঠনিক সমানতা পাঁচটাই শেষ হয়ে যাবে। ওকে, এরপর আমরা যদি স্টেরিও সমানতা দেখি, স্টেরিও সমানতা ঠিক আমরা চলে যাব একদম বাল্যকালে। অর্থাৎ 6 বছর 7 বছর বয়সে আমরা আসলে তখন কিরকম ছিলাম? ঠিক আমাদের তখন কিন্তু আমাদের জ্যামিতি বক্স লাগতো, তাই না? অর্থাৎ জ্যামিতি বক্স, যার মধ্যে স্কেল ছিল, চাঁদা ছিল, কম্পাস ছিল, পেন্সিল ছিল, রাবার ছিল। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে সেই ছেলেবেলার কথা? দেখো, এই যে জ্যামিতিক বক্স, সেই জ্যামিতিক বক্স দিয়ে এক্স্যাক্টলি আমরা আসলে মনে রাখতে পারি স্টেরিও সমানু যে দুই প্রকার, তার মধ্যে একটা হলো জ্যামিতিক সমানতা, আরেকটা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ একটা অন্ধকার ঘরের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তুমি কি করছো? এভাবে লাইট মারছো। লাইট মারলে কি হবে? পুরো লাইটটা এদিকে ছড়িয়ে যাবে। তাহলে কি হবে? কি সৃষ্টি হবে? আলো সৃষ্টি হবে, অর্থাৎ আলোক সৃষ্টি হবে। ওকে, তার মানে তুমি যদি ছোটবেলা থেকে জ্যামিতি বক্স দিয়ে যদি ঠিকঠাক মতো ম্যাথ শিখো, গণিত শিখো, সব কিছু শিখে বড় হতে পারো, লাইফে যদি অনেক বড় কিছু করতে পারো, তাহলে তুমি পৃথিবীতে আলো জ্বালিয়ে দিতে পারবা। অর্থাৎ তোমার আলোতে পুরো পৃথিবী আলোকিত হবে। তাহলে আমরা যেটা দেখলাম, সমানু হলো দু প্রকার, গাঠনিক এবং স্টেরিও। তাহলে গাঠনিক সমানতা আবার 5 প্রকার। গাঠনিক সমানতা 5 প্রকার, যার মধ্যে
একটা প্রথমটা হলো চেইন, তারপর হলো আম, তারপর হলো কাঠ। এরপর যদি কখনো তোমাদের টিচাররা জিজ্ঞাসা করে যে গাঠনিক সমানতা কত প্রকার, তাহলে তোমরা কি বলবা? স্যার চেইন, আম কাটবো। স্যার যদি তোমাকে মেরেও ফেলে বারবার এটাই বলতে থাকবা যে স্যার চেইন এবং আম কেটে ফেলবো। ঠিক আছে, মনে থাকবে তো? ওকে। আর যদি বলা হয় স্টেরিও সমাণু ক প্রকার, তুমি বলবা 2 প্রকার। তো যদি বলে তোমাকে এক্সাম্পল দাও, তুমি বলবো স্যার জ্যামিতি বক্স এবং আমি লাইট মেরে দিলেই আমাদের স্টেরিও সমানতা হয়ে যাবে। ওকে, আমার মনে হয় তোমাদের এগুলো খুব ভালো মতো এরপর থেকে মনে থাকবে, আর ভুল হওয়ার তো কথাই না। ওকে, চলো এবার প্রত্যেকটা সমাণু আমরা একদম ডিটেইলস ভাবে স্ট্রাকচার থেকে বুঝতে শুরু করি। ওকে, শিকল বা চেইন বা কেন্দ্রীন সমানুতা, অর্থাৎ একটু আগে তোমাদেরকে যে চেইনটা আমি দেখাইলাম সেই চেইন সমানুটা আমরা এখন দেখব। যে চেইনটা তোমাদেরকে দেখাইলাম সেটা আমরা এখন দেখব। ওকে, তাহলে শিকল সমাণু নাম হতে পারে 3টা। শিকল, চেইন বা কেন্দ্রীন নাম হতে পারে। একটু খেয়াল করে দেখো, আমরা তো সংজ্ঞার মধ্যে এটাই বলছিলাম একই আবার ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা সমাণু ব্যাখ্যা করার জন্য আমরা আসলে একই বা ভিন্ন ভিন্ন কি জিনিস সেই ব্যাপারটা সবার আগে আইডেন্টিফাই করব। তাহলে সুবিধাটা কি হবে? আমরা যে কোনো সমাণু দেখে আসলে বুঝে ফেলতে পারবো এটা কোন ধরনের সমাণু, আর কিভাবেই বা চেইন বা শিকল সমাণুটা দেখালো সেটা আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারবো। আচ্ছা, শিকল, চেইন বা কেন্দ্রীন সমানুতা, খেয়াল করে দেখো এদের মধ্যে কোন জিনিসটা সেম থাকে? কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ সেম থাকে। কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপটা সেম থাকে, তার মানে যতগুলো অংশ হবে সবগুলোতে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ একদম সেম থাকবে। তাহলে সেমই যদি থাকলো তাহলে সমানু হলো কিভাবে? ভিন্ন তো হতেই হবে। ভিন্নতাটা কি? প্রধান কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা, অর্থাৎ প্রধান কার্বন শিকলে যদি কার্বন পরমাণুর সংখ্যা ডিফারেন্ট হয় তাহলে আমরা শিকল বা কেন্দ্রীন সমানুতা বলবো। কনসেপ্টটা তোমাদেরকে একটু বোঝাই। মনে করো কোন একটা যৌগ এরকম 4টা কার্বন দিয়ে গঠিত, ঠিক আছে? তখন যদি এটা একটা অ্যালকেন হয়ে থাকে তাহলে প্রধান কার্বন শিকলে দেখো তো কয়টা কার্বন আছে? 1 2 3 4। এখন আমি যদি সেম জিনিসটা এভাবে আঁকি, একটু খেয়াল করে দেখো, আমি যদি এভাবে স্ট্রাকচারটা তৈরি করি তাহলে তোমরা কি খেয়াল করছো যেখানে এটাও অ্যালকেন এটাও অ্যালকেন, ডেফিনেটলি কিন্তু এখানে ভিন্নতাটা কোথায়? এখানে প্রধান কার্বন শিকলে কার্বন আছে 4টা, এখানে প্রধান কার্বন শিকলে 4টা কার্বন আছে 3টা। অর্থাৎ আমরা এরকম যদি স্ট্রাকচার কোথাও দেখে ফেলি, যদি এরকম করে কোনো চেইন তৈরি হয় তাহলে আমরা তখনই সাথে সাথে চট করে বলে দিব হ্যাঁ হ্যাঁ এখানে চেইন আছে, অর্থাৎ চেইন সমানু আছে। ওকে, তাহলে চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝে ফেলি। দেখো এটা আমাদের জন্য 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। আচ্ছা, তোমরা একটু বলে দাও 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের জন্য আমাদের নামটা কি ছিল? তো আমাদের কিন্তু অ্যালকেনের নামকরণ শেখানোর সময় আমি কিন্তু কান কাটা এবং কান সহ মাথা কাটা থিওরিও শিখিয়েছিলাম। বলো তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? এটা হবে বিউটেন। এটা হবে বিউটেন। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমি মাত্রই তোমাদেরকে যেই কনসেপশনটা শিখাইলাম, দেখো প্রধান কার্বন শিকলে কার্বন পরমাণু আছে 4টা। একটু খেয়াল করে দেখো পরের যে যৌগটা, এটাতে প্রধান কার্বন শিকলে কার্বন আছে কয়টা বলো তো? 1 2 3। তাহলে দেখো তো বাকি যে কার্বনটা ছিল সেটা কোথায় চলে গেছে বলো তো? শাখা শিকলে চলে গেছে। তাহলে কার্যকরীমূলক দুটাতে সেমই তো আছে, এটাও অ্যালকেন এটাও অ্যালকেন। চেঞ্জটা হইছে কোথায়? অর্থাৎ এটাতে কোনো শাখা নাই আর এটাতে শাখা আছে, অর্থাৎ প্রধান কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যাও চেঞ্জ হয়েছে, আবার কার্যকরীমূলকও সেমই আছে। তাহলে কি আমরা বলতে পারি যে বিউটেন এবং এই যৌগটা আমরা একটু নামকরণ করে ফেলি যৌগটার 1 2 3, তাহলে কি হবে 2 মিথাইল। এবং 3টা কার্বনের জন্য তোমাদের যে ওয়ার্ড রুট শিখিয়েছিলাম, 3 কার্বনের জন্য কি হবে? মিথেন ইথেন প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। অর্থাৎ বিউটেন এবং 2 মিথাইল প্রোপেনের মধ্যে আসলে কোন ধরনের সমানতা বিদ্যমান? শিকল সমানতা বিদ্যমান। ওকে, তাহলে চলো পরের এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। C5H12 অর্থাৎ পেন্টেনের আমরা এখানে দেখো 3টা সমাণু এঁকেছি, অর্থাৎ আমাদেরকে এতটুকু বুঝতে হবে 3টা সমাণু আসলে কোনটা কোন ধরনের সমাণু। প্রথমে দেখো এটাকে আমাদের জন্য একটা পেন্টেন। প্রধান কার্বন শিকলে কার্বন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কার্বন শিকলে কার্বন পরমাণু আছে 1 2 3 4। একটু পরে আমি যদি এটা দেখি তাহলে এটাতে প্রধান কার্বন শিকলে কার্বন পরমাণু আছে 3টা। আমরা একটু টেস্ট করে দেখি তো সবকিছু সেম আছে কিনা। আমরা দেখতেছি কার্যকরীমূলক সবগুলোতেই সেম। এটাতে কার্যকরীমূলক অ্যালকেন ছিল, এটাতেও কার্যকরীমূলক অ্যালকেন ছিল। আমরা দেখো নতুন করে যে এক্সাম্পলটা নিয়ে আসছি এখানেও কার্যকরীমূলক 3টাতেই সেম।
এটাতে কার্যকরীমূলক হিসেবে আছে অ্যালকেন, এটাতেও অ্যালকেন আছে, এটাতেও অ্যালকেন আছে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো তো চেঞ্জটা হয়েছে কোথায়? প্রধান কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা। অর্থাৎ আমরা যদি দেখি এটাতে প্রধান কার্বন শিকলে কার্বন পরমাণু হচ্ছে 5টা, এটাতে প্রধান কার্বন শিকলে কার্বন পরমাণু হচ্ছে 3টা, এটাতে প্রধান কার্বন শিকলে কার্বন পরমাণু আছে 4টা। তাহলে কি খেয়াল করছো? তাহলে এদের মধ্যেও তো শিকল সমাণু বিদ্যমান। এবার তাহলে আমরা যেহেতু গত দুটা ক্লাসে নামকরণ শিখেছিলাম, তাহলে নামকরণটা আমরা একটু টেস্ট করে দেখি। এটার নাম কি হবে? মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন। এটার নাম কি হবে? 2 ডাইমিথাইল প্রোপেন। এটার নাম কি হবে? আছে দুয়ে, তাই 2 মিথাইল বিউটেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। শিকল সমাণু আমার মনে হয় তোমরা এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। ওকে, তোমাদেরকে যেভাবেই দিক না কেন তোমরা একটা শিকল এঁকে ফেলবা, আর কোনো কাজ নাই। ওকে, চলো এবার পরের গুলো দেখে নেওয়া যাক। এবার আমরা সেই আম কাটা থিওরিটা পড়ে ফেলবো, অর্থাৎ আবার আমরা আমের থিওরিটা পড়ে ফেলবো। ঠিক আছে, চলো কিভাবে আমের থিওরিটা হয় তোমরা একটু খেয়াল করে দেখো। এটা কি অবস্থান আর এটা কি মেটামারিজম? তাহলে আমের অবস্থান মতে কি মেটামারিজম। মজার ব্যাপার হলো এই দুটা সমাণু আবার সেমই, এই দুটা সমাণু আবার একই রকম। একটা ব্যাপার খেয়াল করে দেখো, দুজনের মধ্যে সেম জিনিসটা কি দেখো তো, একই কার্যকরীমূলক, একই কার্যকরীমূলক। তাহলে দুইটাতেই যে জিনিসটা সেম থাকবে সেটা তো দেখো কার্যকরীমূলক, দুইটাতে সেম থাকবে। আচ্ছা, এখন ভিন্নতাটা কোথায়? এখানে ভিন্নতাটা হলো কার্যকরীমূলকের অবস্থান, এখানে ভিন্নতাটা হলো মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর অসমতা। আমি যদি তোমাদেরকে একদম সহজ ভাষায় বোঝাতে চাই, আমাদের এটা যদি একটা মূলক হয়ে থাকে, এটা যদি একটা কার্যকরী মূলক হয়ে থাকে, এই পাশে 2টা কার্বন, এ পাশে 3টা কার্বন, এটাকে যদি আমি একটু পরে এ পাশে 3টা কার্বন, এ পাশে 2টা কার্বন, অথবা এ পাশে 1টা কার্বন, এ পাশে 4টা কার্বন করে ফেলি, তাহলে কিন্তু সেটাকে আমরা বলতেছি কার্যকরী মূলকের অসমতা, মানে কার্যকরী মূলকে কার্বনের অসমতা। দেখো আবারও বলি, এই পাশে 1টা, এ পাশে 4টা কার্বন যদি থাকে, তাহলে একটু পরে যদি আমরা দেখতে পাই এই পাশে 3টা এবং এই পাশে যদি 2টা কার্বন অবস্থান করে কার্যকরী মূলকের দুই পাশে, তখন কি আমরা কি দেখব? মূলকের উভয় পাশে কার্বন পরমাণু অসমতা। তখন আমরা এক্স্যাক্টলি মেটামারিজমটা বুঝবো। চলো একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। আজকের ক্লাসের একদম লাস্টের দিকে কোনো একটা যৌগ দেখেই এটার কতগুলো সমাণু সম্ভব সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করা শেখাবো। অর্থাৎ আজকের লাস্টের ক্লাসে তোমাদের সব থেকে বড় যেই সমস্যাটা, কোনো একটা যৌগ দেখে কতগুলো সমাণু হয় সেটা তোমরা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারো না, এবং এমন কোনো বই বা কোনো গাইড দেখো না সেখানে আসলে সুন্দর করে শেখানো আছে। আজকের ক্লাসে কিন্তু আমরা সেই ম্যাজিকটাই তোমাদেরকে শেখাবো। কোনো একটা যৌগ দেখেই চট করে কতগুলো সমাণু সেটা আসলে বের করে ফেলতে পারবো আমরা। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক অবস্থান এবং মেটামারিজম। খেয়াল করে আমরা একটা চিন্তা করি এটা একটা অ্যালকোহল, তাহলে এটা আরেকটা অ্যালকোহল। কিন্তু খেয়াল করে দেখো এদের কার্যকরীমূলক সেম হলেও এখানে কার্যকরীমূলক আছে কত নম্বরে? খেয়াল করে দেখো তো, 1 2 3, 2 নম্বরে আছে। এখানে কার্যকরীমূলকটা কত নম্বরে আছে বলো তো? 3-এ। তাহলে কার্যকরীমূলকের অবস্থান কি চেঞ্জ হয়ে গেছে? এখানে কার্যকরীমূলক আছে 2-এ, কার্যকরীমূলক আছে 1-এ। তাহলে আমাদের কার্যকরীমূলকের অবস্থান কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? যখন অবস্থান চেঞ্জ হয়ে যাবে তখন সেটাকে আমরা অবস্থান সমাণু বলবো। পরের এক্সাম্পলটা দেখো, এখানে কার্যকরীমূলক হিসেবে কি আছে দেখো তো, দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিন। এটাতে আমরা যদি কার্যকরীমূলকের অবস্থান আইডেন্টিফাই করি তাহলে 2 নম্বরে কার্যকরীমূলক আছে। পরেরটাতে আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে খেয়াল করে দেখব 1 নম্বরে আমাদের কার্যকরীমূলক আছে। অর্থাৎ তাহলে কি তোমরা বুঝতে পারছো যে কার্যকরীমূলক আমাদের একই থাকলেও কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে আমার মনে হয় অবস্থান সমাণু এটা বুঝে ফেলছি। একটু সমস্যা আছে যেটা আমাদের মাথায় রাখলে আর কখনোই অবস্থান সমাণুতে সমস্যা হবে না, সেটা হলো কারা কারা দেখাই। অর্থাৎ তুমি চট করে ধরে ফেলবা কোনো যৌগে অ্যালকোহল, অ্যালকিন নাকি অ্যালকাইন কোন ব্যাপারটা আছে, সেটা যদি আমি বুঝে ফেলতে পারি তাহলে বলে দিতে পারবো যে এটা আসলে অবস্থান সমাণু দেখাবে। আর খুব স্পষ্ট করে দেখো লিখে দেওয়া আছে কারা কারা দেখায় না। যেমন দেখো, যারা কার্বন যুক্ত এরকম মূলক। আরেকটা ব্যাপার তোমরা খেয়াল রাখতে পারো, সেটা হলো দ্বিযোজী কার্যকরী মূলক। অর্থাৎ দেখো দুই পাশে 2টা হাত আছে। দেখো তো, এই যে দেখো অক্সিজেন, সেটা কি এভাবে আছে না? দেখো তো দুই দিকে 2টা হাত করে আছে। আবার কিটোন দেখো তো দুই দিকে 2টা হাত এইভাবে করে আছে। অর্থাৎ যারা দ্বিযোজী কার্যকরী মূলক তাদের ক্ষেত্রে আমরা অবস্থান সমাণু দেখতে পাবো না। একটু নিচে আসো, তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। মেটামারিজমের ক্ষেত্রে দেখো, তোমাদের মনে হয় বলেছিলাম যে আমাদের সমানতার ক্ষেত্রে আমরা মেটেজেন দেখব।
ইনি সেই মেটেজেন। মেটেজেন বলতে আসলে বোঝায় যে সকল ছেলেপেলে অনেক বেশি চালাক চতুর কিন্তু বন্ধুরা ধরতে পারে না, অর্থাৎ অনেক বেশি চালাক চতুর। ওকে, চলো আমরা দেখে নেই। অর্থাৎ এদের ক্ষেত্রে কি একই থাকবে, কার্যকরী মূলক একই থাকবে, ভিন্নতাটা কোথায়? মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর অসমতা। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো তো, এটা যদি একটা মূলক হয় আর দুই পাশে যদি কার্বন পরমাণুর অসমতা থাকতে হয়, তাহলে মাঝখানে যেই মূলকটা নিয়ে আমরা আসলে কথা বলতেছি কার্যকরী মূলক, তার নিশ্চয়ই এ পাশে এবং এই পাশে দুই পাশে হাত ফাঁকা থাকতে হবে। অর্থাৎ কারো যদি এক পাশে হাত ফাঁকা থাকে, দেখো অ্যাসিড, অ্যালডিহাইড এবং অ্যামাইড এগুলোর কি এক পাশে হাত ফাঁকা আছে না, এগুলোকে বলা হয় একযোজী কার্যকরী মূলক। আর যাদের দুপাশে হাত ফাঁকা, যাদের দুপাশে হাত ফাঁকা, যেমন যেমন আমাদের ইথার, তারপর কিটোন, এগুলো হলো দ্বিযোজী কার্যকরীমূলক। তাহলে নিশ্চয়ই মেটামারিজমের ক্ষেত্রে শর্ত নিশ্চয়ই এটা যে দ্বিযোজী কার্যকরীমূলক সমূহ মেটামারিজম দেখাবে। আচ্ছা চলো একটু দেখে নেই। সি ফর ইনস্ট্যান্স ও, এই যৌগটাতে খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে একটা মিডল পয়েন্ট চিন্তা করি, এপাশে দুইটা কার্বন আছে, এপাশে দুইটা কার্বন আছে, দেখা গেছে এখানে একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমি একটা মিডল পয়েন্ট চিন্তা করি, এপাশে কার্বন আছে তিনটা, এপাশে কার্বন আছে একটা, অর্থাৎ কার্যকরীমূলকের দুই পাশে খেয়াল করে দেখছো যে কার্বন পরমাণুর অসমতা, অর্থাৎ এখানে 2:2 অনুপাতে আছে, এখানে দেখো 3:1 অনুপাতে আছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম উভয় পাশে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর অসমতা যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো মেটামারিজম। ওকে, এরপর দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা আসলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হই। অর্থাৎ খেয়াল করে দেখো, এটা যদি আমাদের একটা কিটোন হয়, এটাকে যদি আমি একটা মিডল পয়েন্ট চিন্তা করে নেই, তাহলে খেয়াল করে দেখো, এপাশে দুইটা কার্বন, এপাশে দুইটা কার্বন, এপাশে তিনটা কার্বন, এপাশে একটা কার্বন। অর্থাৎ তাহলে আমরা এখন এতটুকু শিওর হতে পারছি কার্যকরীমূলক একই থাকবে, কিন্তু উভয় পাশে কার্বন পরমাণু অসমতা যদি থাকে, তখন আমরা বুঝতে পারবো যে সেটা মেটামারিজম দেখাবে। আর যদি যদি আমরা দেখতে পাই যে এরকম কোনো সমস্যা নাই, তাহলে অবস্থান সমাণু। তোমাদের লাস্ট এই দুইজনের মধ্যে ডিফারেন্সটা বলে দেই। কনসেপ্টটা হলো অবস্থান সমাণু তারাই দেখাবে যারা একযোজী কার্যকরীমূলক, মেটামারিজম তারাই দেখাবে যারা দ্বিযোজী কার্যকরীমূলক। অর্থাৎ একযোজী কার্যকরীমূলক সমূহ অবস্থান সমাণু দেখাবে, দ্বিযোজী কার্যকরীমূলক সমূহ মেটামারিজম দেখাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব কার্যকরীমূলক সমাণু এবং টোটোমারিজম। তোমাদের মনে আছে যে আমরা আমরা হঠাৎ করে আম কেটে ফেলেছিলাম, অর্থাৎ আমরা যে আমটাকে কেটে ফেললাম, আমটাকে যে আমরা কেটে ফেললাম, সেই কাটা থিওরিটাই আমরা এখন পড়ব। অর্থাৎ কার্যকরীমূলকে দেখো, আম যে কেটে ফেললাম, কতে কার্যকরীমূলক আর টতে কি টোটোমারিজম। একটু দেখো, একই মানে এদের কোনো গতিশীলতা নাই, আর ভিন্ন হলো কার্যকরীমূলক। এদের ক্ষেত্রেও দেখো ভিন্ন হলো কার্যকরীমূলক। আমরা একই সাথে দুইটা কেন পড়তেছি? কারণ আসলে এই দুইটা সমাণু আমাদের আসলে একই রকমের। ওকে, কিন্তু ছোট্ট কিছু বেসিক পার্থক্য আছে, সেটা দেখো আজকে তোমাদেরকে শিখিয়ে দিই। এখন দেখো, আমাদের গতিশীলতা বলতে বোঝায় এটা যে একটা সমাণু, এই সমাণু যেন এই সমাণুতে বিক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়ে না যেতে পারে। অর্থাৎ গতিশীলতা বলতে বোঝায় এই আমাদের যৌগটা যেন এই যৌগটাতে রূপান্তরিত হয়ে না যেতে পারে। আমরা আগে টেস্ট করে নেই যে এটা কার্যকরীমূলক সমানতা হচ্ছে। দেখো, এটা কি আমাদের জন্য একটা অ্যালডিহাইড? আচ্ছা, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটা কি আমাদের জন্য একটা কিটোন? এটা একটা অ্যালডিহাইড, এটা কি একটা কিটোন? খেয়াল করে দেখছো, এটা আমাদের অ্যালডিহাইড মূলক, এটা তো কিটোন মূলক। তাহলে আমরা কি এটা বলতে পারি যে অ্যালডিহাইড এবং কিটোন ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক, তার মানে এদের মধ্যে কার্যকরীমূলক সমানতা বিদ্যমান। পরের যৌগটাতে দেখো, এটা একটা অ্যালকোহল, এটা একটা ইথার। তাহলে এদের মধ্যে বলো তো কোন ধরনের সমানতা বিদ্যমান? আমরা যদি কার্যকরীমূলক সমানতা দেখে থাকি, তাহলে দুই পাশে কি হবে? কার্যকরীমূলকের অসমতা থাকবে। এরপর টোটোমারিজম দেখো, টোটোমারিজম মানে আমাদের গতিশীলতা থাকবে। তোমাদেরকে আগে গতিশীলতাটা বোঝাই। অর্থাৎ এখানে আমরা যে কিটোন যৌগটা দেখতে পাচ্ছি, আর এখানে অ্যালকেন এবং অ্যালকোহল, অ্যালকেনের ইন এবং অ্যালকোহলের অল, অর্থাৎ অল এবং ইন এই দুটা মিলে এক্স্যাক্টলি ইনল কাঠামো তৈরি করে। আমরা এই কাঠামোকে আমরা ইনল কাঠামো বলে থাকি। এখানে কি কাজ হয়েছে তোমাদেরকে একটু বোঝাই। দেখো, এটা যদি একটা কিটোন হয় এবং এটা যদি একটা ভিন্ন কার্যকরীমূলক হয়, তাহলে তো আমরা বলতে পারি যে এটা একটা কার্যকরীমূলক সমাণু। কিন্তু কেন বলতে পারবো না? আচ্ছা, সমস্যাটা হলো এদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে। কিরকম ভাবে গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে? একটু খেয়াল করে দেখো, এখানকার যে দ্বিবন্ধন সেটা ট্রান্সফার হয়ে এই জায়গাটাতে চলে আসে, এবং এখানকার যে হাইড্রোজেন সেটা ট্রান্সফার হয়ে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়। এই যে হাইড্রোজেন বা যেটাকে আমরা প্রোটন বলে জানি, সেটা দেখো তো গতিশীল হয়ে যাচ্ছে না? অর্থাৎ ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এসে এখানে আবার বসে পড়তেছে। তার মানে কি গতিশীল হয়ে ঘুরে বেড়াচ্ছে না?
এই জন্যই তো দেখো এই হাইড্রোজেনটা যখন এখানে চলে গেছে তখন দেখতে কি হয়ে গেছে দেখো তো OH। এরপর এই দ্বিবন্ধনটা যখন এখানে ট্রান্সফার হয়ে গেছে তখন এটা তো সিঙ্গেল হয়ে যাবে, তখন এটা কি হবে দেখো ডাবল বন্ড। ওকে, অর্থাৎ ইন ফর্ম করছে এবং এটা কি হয়ে গেছে অ্যালকোহলের অল। তাহলে এই যে প্রোটনটা গতিশীল হচ্ছে এই জন্যই কিন্তু আমরা এদের মাঝখানে যে গতিশীল সাম্যাবস্থার কথা বলতেছি সেটা দেখো আমরা আইডেন্টিফাই করে দিছি। অর্থাৎ এই যে দেখো কিটোন থেকে যে ইনল কাঠামো, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কিটো, এবং এটাকে আমরা যদি বলি ইনল তাহলে কিটো ইনল সমানুতাকেই এক্স্যাক্টলি টোটোমারিজম বলা হয়। কিটো ইনল সমানুতাকেই এক্স্যাক্টলি টোটোমারিজম বলা হয়। আমার মনে হয় তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো। আরেকটা এক্সাম্পল দিই, একদম পুরোপুরি আসলে ক্লিয়ার হয়ে যেতে পারবা। এখানে দেখো এটা একটা কিটোন এবং এটা আমাদের একটা ইনল কাঠামো। খেয়াল করে দেখো, আমরা যদি তোমাদেরকে বলি এই দ্বিবন্ধনটা এখানে ট্রান্সফার হয়ে গেছে এবং এই হাইড্রোজেনটা এইখানে ট্রান্সফার হয়েছে, এই প্রোটনটা কি গতিশীলভাবে এখানে আমাদের ট্রান্সফার হয়েছে, তখন দেখো তো এদের মধ্যে কি গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়েছে। তখন আমাদের দেখো এটা হলো একটা কিটো, এটা হলো আমাদের ইনল কাঠামো, অর্থাৎ কিটো ইনল সমানুতাকে আমরা আসলে টোটোমারিজম বলে থাকি। এটাকে আরো দুইটা নামে ডাকা হয়, একটা হলো কিটো ইনল সমানুতা আর একটা হলো গতিশীল সমানুতা। আমার মনে হয় তোমরা টোটোমারিজম এবং কার্যকরীমূলক বুঝতে পারছো। আমি লাস্ট তোমাদেরকে বলে দিই দুইটার মধ্যে পার্থক্য কোথায়। পার্থক্যটা হলো এদের মধ্যে ওরকম কোনো গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে না আর এদের মধ্যে গতিশীল সাম্যাবস্থা বিদ্যমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই একটু কষ্ট করে তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আজকের ক্লাসটা আমরা সবাই একত্রে করতে চাই, তোমার বন্ধুরাও যেন শেখা থেকে বঞ্চিত না হতে পারে। ওকে, ঠিক আছে। আমরা কিন্তু অলরেডি আমাদের 5টা সমানতা কিন্তু শেষ করে ফেলেছি, তোমরা কি খেয়াল করেছো? অর্থাৎ আমাদের যে গাঠনিক সমতা 5টা টার্ম ছিল সেটা কিন্তু শেষ করে ফেলেছি। আজকের ক্লাসে সব থেকে ইম্পর্টেন্ট টার্মে এখন আমরা যাব, অর্থাৎ কিভাবে কোনো একটা যৌগ দেখে সমানতা নির্ধারণ করে ফেলা যায়, কিভাবে আমি অ্যালকেনকে রাখছি। তোমাদের কি মনে আছে আমি স্টেপ 1 থেকে শুরু করে 8 পর্যন্ত শিখিয়েছিলাম তোমাদের নামকরণের জন্য? ঠিক সমানতার জন্য আমরা তোমাদেরকে ম্যাজিক্যালি দুইটা স্টেপ শিখাবো, দুইটা ম্যাজিক স্টেপ শিখাবো। স্টেপ 1টা কি? সম্পৃক্ত অসম্পৃক্ত নির্ধারণ। সম্পৃক্ত অসম্পৃক্ত নির্ধারণ। ওকে, আমাদের এখন যদি করোনা মোকাবেলা করতে হয়, তাহলে কি করতে হবে বলো তো? নিজেদের মধ্যে কি আলোচনা করতে হবে না? আমরা যদি আলোচনা করি তাহলে খুব সুন্দর একটা সমাধান আসবে কিভাবে আসলে করোনা মোকাবেলা করা যায়। আচ্ছা, এখন আলোচনাটা তো প্রথমেই করতে হবে, না হইলে তো সামনে আরো বিপদ অপেক্ষা করতেছে। তাহলে চলো আমরা আলোচনা করেই আসলে আমরা অ্যালকেনটা শিখে ফেলি। অর্থাৎ সেই আলোচনাটাই হলো আমাদের অ্যালকেনের দেখানো দুইটা সমানুর নাম। আলোচনা বলতে দেখো আলোক সমাণু, আর চনা বলতে চেইন সমাণু। চেইন বাকি আমরা শিকল সমাণু বলতে পারি। ওকে, তাহলে চলো আলোচনা করে করে আমরা শিখে ফেলি। ওকে, এখন দেখো আমাদের টেকনিকের জন্য আমরা কি করব, যে যৌগটাই আমাদের দেওয়া থাকুক না কেন সেটা একটু চেক করে নিব। অনেক সময় তোমরা টেস্টার চিনো মনে হয়, কোথাও কারেন্ট আছে কিনা কি আমরা এভাবে টেস্ট করি না, তখন দেখি পেছনে আলো জ্বলে উঠছে। ঠিক আমরা এটাও অ্যালকেনকেও টেস্ট করে ফেলবো, এভাবে দেখবো যে এই স্ট্রাকচার আছে কিনা, CnH2n+2। তোমরা নিশ্চয়ই সবাই জানো অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এই ফরম্যাটটা চেক করে ফেলবো। যখন বুঝে ফেলবো যে সে একটা অ্যালকেন, তখন কি করব, আলোচনা শুরু করে দিব। আলোচনা শুরু করে দিলে কি লাভ হবে? আলোচনা শুরু করে দিলেই তো আমি সমানতা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এখন অ্যালকেন আলোক আর চেইন সমানতা দেখাই। আমার মনে হয় তোমাদেরকে এখন আলোক সমানতা আমি শিখাইনি। আচ্ছা, এখন চেইন সমানতা তো শিখছি, তাহলে অন্তত টপিকসটার বেসিক তো বুঝে ফেলতে পারবো। ওকে, চলো দেখে নেওয়া যাক। এখন খেয়াল করে দেখো C4H10, আমি এখানে মুখস্থ টার্মটা বুঝাই মানে লিখে রাখছি। এরপর আমি এখানে দেখো যেটা রাখছি সেটা হলো আমরা প্র্যাকটিস করব যে আমি আসলে শিখে আসলে পারতেছি কতটুকু। ওকে, খেয়াল করে দেখো আমাদের যখন কার্বন পরমাণু 4টা তখন সমাণু হবে 2টা, এদিকে 1 করে বাড়তে থাকবে। দেখো এদিকে 2 থেকে 3 হয়ে গেছে, এদিকে 1 বাড়ছে, তার মানে কি এদের মধ্যে ডিফারেন্স 1। এরপর 5 থেকে 6 হয়ে গেছে কিন্তু ডিফারেন্স হলো 2। 5 থেকে 6 হয়ে গেছে ডিফারেন্স হলো 2। এরপর 6 থেকে 7 হয়ে যাবে, ডিফারেন্স হলো 4। অর্থাৎ 1 2 4 এভাবে মনে রাখবো। অর্থাৎ 4টার জন্য 2টা শুধু মনে রাখবো, তাহলে আমাদের 7 পর্যন্ত এমনিতেই মনে থাকবে। ব্যাপারটা হলো প্রথমে দেখো 4টা কার্বন বিশিষ্ট অ্যালকেনের জন্য সমাণু 2টা, তারপর 1 করে বাড়তে থাকবে, এদিকে 1 করে প্রথমে বাড়বে, তারপর কি হবে তার ডাবল হয়ে যাবে। অর্থাৎ 1 বেড়ে 3 হয়েছে, 2 বেড়ে 5 হয়েছে, 4 বেড়ে 9 হয়েছে। ওকে, এবার যেটা হবে এটা আবার 2 গুণ হয়ে যাবে, এটা আবার 2 গুণ হয়ে যাবে।
এটা 2 গুণ হয়ে যাবে, আবার 2 গুণ হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 2 গুণ হবে ঠিক আছে, কিন্তু আমি যেখান থেকে জন্মগ্রহণ করছিলাম আবার সেখানে ফিরে যাব, মানে হলো 1 মাইনাস করে দিব। আমি যেখানে আচ্ছা আমি যেখানে ছিলাম আমি সেখানে আবার ফিরে যাব, তার মানে 2 দ্বারা গুণ করব, আবার 2 দ্বারা গুণ করব। 9 কে 2 দ্বারা গুণ করলে 18 হয়, 18 কে 2 দ্বারা গুণ করলে 36 হয়, তাহলে 36 কে মাইনাস 1 করলে কত হবে? 35 হয়ে যাবে। ঠিক এভাবে আমরা প্রথম 9টা সমানোর জন্য আমরা প্রথম 9টা বা 9 কার্বন বিশিষ্ট অ্যালকেনের জন্য সমানুটা মনে রাখবো, তাহলে পরীক্ষায় কি হবে 1 সেকেন্ডের মধ্যে চট করে আমি আসলে অ্যান্সার দিয়ে দিতে পারবো। একটা এক্সট্রা করে আমরা মনে রাখবো, সেটা হলো C10H22 অর্থাৎ ডেকেনের জন্য সমান হলো 75টা। এটা আমরা আলাদাভাবে মাথায় রাখবো। চলো তো একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। আমাদের এত বড় সমানু কখনোই পরীক্ষায় দেয় না, তারপর তোমাদেরকে আসলে একটু কনসেপ্টটা শিখিয়ে রাখলাম। প্র্যাকটিসটা দেখি। অর্থাৎ দেখো C4H10 তোমাদেরকে কিন্তু চেইন সমানুটা কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম। 4 কার্বন বিশিষ্ট, দেখো তো আমি যদি 4টা কার্বন এভাবে এঁকে ফেলি, তোমাদের কি মনে আছে যে শিকল সমাণু দেখানোর জন্য কি কাজ করছিলাম? অর্থাৎ ওটাকেই আবার কি করব, এভাবে একটা কার্বনকে আমি নিচের দিকে দেখিয়ে দিব। অর্থাৎ তাহলে দেখো প্রধান কার্বন শিকলে কার্বন আছে 4টা, প্রধান কার্বন শিকলে এবার কার্বন আছে 3টা। অর্থাৎ দেখো তো শিকলটা কি চেঞ্জ হয়ে গেছে না? তোমাদের কি মনে পড়তেছে আমি তোমাদেরকে যেই চেইনটা আঁকা শিখিয়েছিলাম এটাই সেই চেইন বা শিকল সমাণু? অর্থাৎ তাহলে কিন্তু আমরা বুঝে ফেলছি C4H10 দ্বারা আসলে 2টা সমাণু সম্ভব। দেখো তো আমাদের শকে কি লেখা ছিল, 2টা সমাণু সম্ভব। ওকে, চলো পরেরটা প্র্যাকটিস করে নেই আমরা। C5H12 দেখো তো, এটা টেস্ট করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা কিন্তু প্রত্যেকটা হাতে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো, কারণ আমরা হাইড্রোজেন যুক্ত হাইড্রোকার্বনই তো পড়তেছি। ওকে, দেখো 5টা কার্বন, তাহলে প্রধান কার্বন শিকলে কার্বন পরমাণু আছে কয়টা? 5টা। ওকে, তাহলে এটাকে আমরা একটু কি করতে পারি, দেখো এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এটাকে দেখো একটা শাখা বের করে আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখো তো প্রধান কার্বন শিকলে কার্বন কয়টা? 4টা। একটা তো শাখাতে চলে গেছে, আরও একটা কাজ কিন্তু আমরা করতে পারি। খেয়াল করে দেখো, প্রধান কার্বন শিকলে আমি 3টা কার্বন পরমাণু রেখে দিলাম, একটা হলো শাখাতে আর একটা শাখাতে। টোটাল কার্বন পরমাণু কয়টা দেখো তো? 1 2 3 4 5। অর্থাৎ এখন প্রধান কার্বন শিকলে কার্বন হয়ে গেছে 3টা, এখানে প্রধান কার্বন শিকলে কার্বন ছিল 4টা, এখানে প্রধান কার্বন শিকলে কার্বন ছিল 5টা, এখানে কোনো শাখা শিকল নাই, এখানে শাখা শিকল 1টা, এখানে শাখা শিকল 2টা। তাহলে শিকল বা চেইন চেঞ্জ হচ্ছে, প্রধান কার্বন শিকল একই থাকতেছে। এই কনসেপ্টটাই তো তোমাদেরকে শিখিয়েছিলাম শাখা বা চেইন সমানুর মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যে কোনো ধরনের অ্যালকেন রিলেটেড সমস্যা তোমরা আসলে সমাধান করতে পারো। এখন দেখো, এখন বলো তো, করোনা যখন হয়েছিল তখন কি আমরা নিজেরা আলোচনা করেছিলাম যে আসলে কিভাবে করোনা মোকাবেলা করা যায়? এবার বলো তো, আমাদের যে কোভিড ভ্যাকসিন কি কেউ আবিষ্কার করতে পেরেছে? ভ্যাকসিন কি কেউ আবিষ্কার করতে পারছে? আজও কিন্তু এটার ভ্যাকসিন আবিষ্কার করতে পারে নাই। তার মানে ভ্যাকসিন রিলেটেড যে কোনো কিছু প্রত্যেকটা ডক্টরের জন্য কি অজানা। অর্থাৎ ভ্যাকসিনের প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকজন ডক্টরের এবং গবেষকদের অজানা। তাহলে অ্যালকিনকে আমরা মনে রাখবো ভ্যাকসিনের লাস্টের সিন দিয়ে। তাহলে কোভিড-19 যে আমাদের ভ্যাকসিন সেটা তো অজানা সবার, অর্থাৎ ভ্যাকসিন সবার জন্য অজানা। অর্থাৎ এখনো পর্যন্ত কেউ ডিটেক্ট করতে পারি না কোন ভ্যাকসিনটা দিলে আমাদের কোভিড-19টা চলে যাবে। অর্থাৎ এটা হলো অজানা দিয়ে আমরা যদি মনে রাখি, তাহলে কিন্তু একটা জানা জিনিসও আমরা জেনে যাচ্ছি। সেটা কি? অতে অবস্থান আর জানাতে হলো জ্যামিতিক সমানতা। তোমাদের কিন্তু এখনো আমি জ্যামিতিক সমানতাটা শেখাইনি। নেক্সট লাইভ ক্লাসে আমরা হয়তো জ্যামিতিক সমানতা অর্থাৎ স্টেরিও সমানতা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ওকে, এখন দেখো টেকনিকটা কি, CnH2n এই ফরম্যাটে সাজিয়ে ফেলবো। তোমরা নিশ্চয়ই সবাই জানো অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। এই ফরম্যাটটা চেক করে ফেলবো। ওকে, তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে 3টা আমাদের এক্সাম্পল রাখছি। দেখো C3H6 হলে 2টা সমাণু হবে, C4H8 হলে 3টা সমাণু হবে, C5H10 হলে 6টা সমাণু হবে। আবারও সেই একই কথা, 1 বেড়ে গেছে, তারপর অর্থাৎ এরপর এটাকে আমি আবার 2 দ্বারা গুণ করে দিছি। এক এক করে বাড়তে থাকবে, 1 বাড়িয়ে দিব, 2 দ্বারা গুণ করে দিব। তার মানে কি সেই 1 2 রুলসই তো হলো আবার 1 2 রুলস। ওকে, আচ্ছা এবার দেখো আমরা একটু প্র্যাকটিসে যাই, তাহলে বুঝে ফেলতে পারবো। C3H6 দ্বারা আমাদের কি কি সমাণু প্র্যাকটিস করব? জ্যামিতিক এবং অবস্থান। প্রথমে চলো আমরা অ্যালকিনটা এঁকে নেই। আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনটা কি হবে? CH2 অর্থাৎ প্রোপিন। আচ্ছা, এবার
এটার আরেকটা জ্যামিতিক সমানতা আঁকবো। জ্যামিতিক সমানতা তোমাদেরকে বলা হয়নি। জ্যামিতিক সমানতার কনসেপ্ট হলো এই দ্বিবন্ধনের দুইটা কার্বনের সাথে যারা যারা যুক্ত আছে এই যুক্ত অংশগুলো আমরা শাখাতে পাঠিয়ে দিব। খেয়াল করে দেখো এখানে কি কি শাখা আছে দেখো তো। এই কার্বন এবং এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আরেকটা কি হাইড্রোজেন আছে। এদিকে একটা কার্বন একটা হাইড্রোজেন আছে, আরেকটা কার্বনের CH3 মূলক আছে। অর্থাৎ জ্যামিতিক সমানতার ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা হলো এখানে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। আর আমাদের এই প্রতিস্থাপক এবং এই প্রতিস্থাপক আমরা যদি মাঝখান থেকে কেটে ফেলি তাহলে এই দুইটা প্রতিস্থাপক অথবা এই দুইটা প্রতিস্থাপক যদি একই থাকে তখন সেক্ষেত্রে আমরা দুই ধরনের সমাণু পাই। একটা হলো সিস আর একটা হলো ট্রান্স, যেটা আমরা নেক্সট কোনো ক্লাসে শিখাবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আসলে দুইটা সমাণু পাইলাম। আমরা একটু পরের যোগটা প্র্যাকটিস করে দেখি তো এটা দ্বারা কতগুলো সমাণু সম্ভব। প্রথমে দেখো আমরা আগে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিনটা এঁকে ফেলি। CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। আচ্ছা, তাহলে এরপরে দেখো তো আমরা কি এখান থেকে একটা অবস্থান চেঞ্জ করে অর্থাৎ এটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলেও তো আরেকটা সমাণু সৃষ্টি হবে। অর্থাৎ কিভাবে সমাণু সৃষ্টি হবে, CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3। অর্থাৎ দেখো এখানে নতুন আরেকটা সমাণু আমরা পেয়ে গেলাম। বলো তো এই সমানতাটার নাম কি? আমি যে সমানতা সৃষ্টি করলাম তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো এই সমানতাটা আসলে কোন ধরনের সমানতা। তুমি একটু আমাকে কমেন্ট করে বলো এটা কোন ধরনের সমানতা। দেখো তো কার্যকরীমূলক এখান থেকে এখানে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি এটাকে আমরা অবস্থান সমানতা বলবো না? তোমাদের তো এটা কনসেপ্টে শিখিয়েছিলাম। এরপর আরেকটা সমাণুও সম্ভব, কিন্তু বলো তো কিভাবে সমাণু সম্ভব? ওই যে জ্যামিতিক সমানতা সম্ভব। আমরা দ্বিবন্ধন বরাবর আলাদা করে ফেলি, দ্বিবন্ধন বরাবর আলাদা করে ফেলি। এই কার্বনের সাথে দুইটা হাতে কি কি সংযুক্ত আছে বলো তো? একটা আছে হাইড্রোজেন আর একটা আছে CH3। এই কার্বনের সাথে একটাতে আছে হাইড্রোজেন আর একটাতে আছে CH3। অর্থাৎ আমরা মাঝখান বরাবর যদি ডিভাইডেশন করে ফেলি তাহলে দেখো এই দুইটা প্রতিস্থাপকের কি মিল আছে, আবার এই দুইটা প্রতিস্থাপক কি সেম। অর্থাৎ জ্যামিতিক সমানতা বলতে আমরা দু ধরনের সমানতাকে বুঝি, একটা হলো সিস আর একটা হলো ট্রান্স। অর্থাৎ এখানে আমরা এক্স্যাক্টলি সিস সমানু দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আমরা জ্যামিতিক সমানতা সম্পর্কে তোমাদেরকে ডিটেইল আইডিয়া দিব। আমার মনে হয় এখন থেকে অ্যালকিন তোমরা যখনই আমাদের এমসিকিউতে বা রিটেন অ্যান্সার করতে বলুক না কেন অ্যান্সার করতে পারবা। আমি এমন এমন এক্সাম্পলগুলো এখানে দেখাচ্ছি যেগুলো সাধারণত বোর্ড এক্সামে এবং অ্যাডমিশনে এসেছে। চলো দেখো আমরা অ্যালকাইন দেখব। অ্যালকাইন, আচ্ছা দেখো এটা হলো তোমার কোনো এক বন্ধু যে আসলে মাদকাসক্ত। মাদকাসক্ত তাহলে কি হবে বলো তো? সারাদিন মাদক খেয়ে বেড়াবে। আর যদি মাদক খেয়ে বেড়াই তাহলে কি হবে বলো তো? পুলিশ ওকে ধাওয়া করবে। আর ও কি করবে? ও বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে, লুকোচুরি খেলবে পুলিশের সাথে। এবার পুলিশ যদি ওর হাতে একটা ডান্ডা দিয়ে এভাবে করে ওকে যদি একটা বাড়ি দেয় তাহলে ওর হাতটা কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে। ওর হাতটা তখন কিন্তু অবশ হয়ে যাবে। ও মাদকাসক্ত, পুলিশ তো ওকে মারবেই। তখন ও কি হয়ে যাবে? ওর হাতটা অবশ হয়ে যাবে। ওর হাত যদি অবশ হয়ে যায় আমাদের লাভটা কি হবে? আমরা অ্যালকাইনের সমানুতাটা মুখস্থ করে ফেলতে পারবো। বন্ধু মার খেয়েছে তাতে কি হয়েছে? আমরা তো সমানুতা শিখে ফেলতে পেরেছি। ওকে, তাহলে দেখো ওর হাত যে অবশ হয়ে গেছে তাহলে আমরা অতে অবস্থান এবং তালবশতে শিকল সমানুতাটা দেখি। তাহলে অ্যালকাইন কোন ধরনের সমানতা দেখায়? অবস্থান এবং শিকল। তাহলে চলো একটু দেখে নেওয়া যাক। C4H6 দেখো দুইটা, C5H8 হলো তিনটা। অর্থাৎ খেয়াল করে দেখেছো আবারও সেই একের রুলস, মানে এক দুই রুলস। ওকে, এখন দেখো একটু প্র্যাকটিস করি আমরা। মনে করো আমরা C4H6 নিয়েই প্র্যাকটিস করব। তাহলে একে ফেলি আগে 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইনটা আগে একে ফেলি। CH2 বন্ড C ট্রিপল বন্ড CH। তাহলে বলো তো এটার নাম কি? এটার নাম হলো মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিউটাইন। এবার এখান থেকে আমি কি করব বলো তো? অবস্থানটা চেঞ্জ করে দিব। কিভাবে? এটাকে যদি আমি এখানে ট্রান্সফার করি তাহলে সেই আবার অ্যালকিনের মতো কি অবস্থান বা শিকল সমানু সৃষ্টি হবে। অর্থাৎ দেখো CH3 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড CH3। তাহলে দেখো তো কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে না? এটা হলো 1 ইন আর এটা হলো 2 ইন। ওকে, আশা করি তোমরা অ্যালকাইনটাও বুঝে ফেলতে পেরেছো। ওকে, আমাদের শিকল তো এখানে সম্ভব না। আমরা যদি 5টা কার্বন নিতাম তাহলে কিন্তু আমাদের যে কোনো জায়গা থেকে একটা কিন্তু শিকল বের হতো। দেখো আমাদের যদি কার্বন এরকম হতো, মনে করো প্রথমবার আমাদের এরকম অবস্থা থাকতো, দ্বিতীয়বার যদি আমরা এটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসতাম তাহলে 2-এ চলে যেত। এরপর তৃতীয়বার যেটা করতাম আমরা কোনো একটা কার্বনকে আমরা শাখায় পাঠিয়ে দিতাম। অর্থাৎ এভাবে করে কোনো একটা কার্বন থেকে আমরা আসলে আরেকটা কার্বনকে শাখায় পাঠিয়ে দিতাম, যেটা আমাদের শিকল সমাণু তৈরি করতো। অর্থাৎ C5H8 এর জন্য আমরা এক্স্যাক্টলি 3টা সমাণু দেখতাম। ওকে,
তোমরা বাসায় C5H8টা সেম কনসেপ্ট দিয়ে প্র্যাকটিস করে দেখো, অবশ্যই আসলে মিলাতে পারবা। ওকে, চলো কিছু ইন্টারেস্টিং রুলস শিখে ফেলি, যে রুলসগুলো জানা থাকলে সমানত খুব সহজে আইডেন্টিফাই করে ফেলা যায়। কিছু ইন্টারেস্টিং রুলস দেখবো আমরা এখন। খেয়াল করে দেখো, আমাদের স্টেপ 1-এর মধ্যে আমরা আসলে এতক্ষণ ধরে ছিলাম, এখন আমরা স্টেপ 2 শিখবো। ওকে, স্টেপ 2 হলো, দেখো এখানে স্টেপ 2-এর মধ্যে চারটা পয়েন্ট আছে, যে চারটা পয়েন্ট মনে রাখলে খুব সহজেই সমাণু শিখে ফেলা যায়। ওকে, খেয়াল করে দেখো, সম্পৃক্ত কাঠামোতে যদি একটি ও থাকে, তোমরা আমাকে বলো সম্পৃক্ত বলতে কি বোঝায়। দেখো, একক বন্ধনকে আমরা বলি সম্পৃক্ত, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে আমরা বলি অসম্পৃক্ত। এই টার্মটা আমরা ক্লিয়ার না থাকলে কিন্তু আসলে আমরা সমানতা এই কনসেপশনটা কিন্তু বুঝতে পারবো না। আমার মনে হয় না তোমরা কোথাও আসলে এই টাইপের এই স্টেপ ওয়াইজ এবং এই টেকনিকটা দেখেছো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আশা করি আজকে থেকে তোমাদের আর কোনো সমানতায় সমস্যা থাকবে না। তাহলে দেখো, এই যে একক বন্ধন হলে যদি সম্পৃক্ত হয়, সম্পৃক্ত কাঠামোতে আমরা নিশ্চয়ই যদি গাঠনিক সংকেত আঁকতে পারি, তাহলে কোন সংকেত বিশিষ্ট যৌগটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত সেটা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবো। তাহলে প্রথমে আমরা ওই যে টেস্টার দিয়ে কারেন্ট টেস্ট করার মতো করে প্রথমে কি টেস্ট করব, সম্পৃক্তটা টেস্ট করব। সম্পৃক্ত কাঠামোতে একটি যদি ও থাকে, তার মানে কি গোল্লা যদি একটা থাকে, তোমরা অনেকেই পরীক্ষায় কিন্তু গোল্লা পাও, সে গোল্লা যদি একটা থাকে তাহলে সেটি অ্যালকোহল ইথার সমানু দেখাবে। বলতো অ্যালকোহলের জন্য কার্যকরীমূলক কি, বন্ড ও এইচ, তাহলে কি টেস্ট করে কি আমরা ফল পেয়ে যাব। ইথারের কার্যকরীমূলক কি বলতো, বন্ড ও, তাহলে আমরা মনে রাখবো সম্পৃক্ত হতে হবে, কিন্তু অসম্পৃক্ত হলে হবে না, একটাও থাকলে অ্যালকোহল অথবা ইথার হবে। এখন দেখো, অসম্পৃক্ত কাঠামোতে যদি ও থাকে একটা, তাহলে কিন্তু অ্যালকোহল আর ইথার হবে না, হবে হলো অ্যালডিহাইড আর কিটোন, মাথায় রাখতে হবে। সম্পৃক্ত কাঠামোতে একটাও থাকলে অ্যালকোহল ইথার হবে, সম্পৃক্ত কাঠামোতে যদি অসম্পৃক্ত কাঠামোতে যদি একটা ও থাকে তাহলে কিন্তু অ্যালডিহাইড এবং কিটোন সমানু দেখাবে। ওকে, এবার দেখো, একটা জায়গায় তো অনেকে পরীক্ষায় একটা না, ছোটবেলায় কিন্তু পরীক্ষায় দুইটাও গোল্লা পাইছো, তাই না? হয়তো আমাদের সাথে শেয়ার করো না বা বন্ধুদের সাথে শেয়ার করো না, কিন্তু অবশ্যই ছোটবেলায় এভাবে 2 গোল্লা 3 গোল্লা কিন্তু পেয়ে আসছো। চলো 2 গোল্লার কাহিনীটা দেখি। অসম্পৃক্ত কাঠামোতে যদি দুটি গোল্লা থাকে তখন COOH হবে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড হবে, এস্টার হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই সেই লোক যে আসলে ছোটবেলায় 2টা গোল্লা পেয়ে আসছে পরীক্ষায়, এ আরেকজন লোক যে ছোটবেলায় পরীক্ষায় 2টা গোল্লা পেয়ে আসছে। ওকে, তোমরা কে কে পরীক্ষায় ছোটবেলায় গোল্লা পেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও, অথবা তোমার কোনো বন্ধু পেয়ে থাকলে সেটা আমাদেরকে জানিয়ে দাও। ওকে, তাহলে তাদেরকে আমরা অ্যাসিড এবং এস্টারের সাথে রিলেশন করার একটা ব্যবস্থা করে দিব। ওকে, এরপর দেখো, ইথারের কোনো শাখা প্রশাখা হয় না, ইথারের কোনো শাখা প্রশাখা হয় না, ইথারের কোনো শাখাই নাই। এরপর CnH2n+2 তে যতটি কার্বন পরমাণু থাকে, যতটি কার্বন পরমাণু থাকে, যতটি কার্বন সমাণু সমানে যতটি কার্বন থাকবে ঠিক ততটি সমাণু সম্ভব, তবে 3 পর্যন্ত। 3 এর যদি অধিক হয় তাহলে কিন্তু এই কনসেপ্টটা খাটবে না, তখন সমাণু সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার লাস্টে দেখো, বেনজিন বলয়। 3টি প্রতিস্থাপক যদি একই হয়, দেখো 3টি প্রতিস্থাপক বলতে কি বোঝায়। মনে করো এখানে একটা CH3 প্রতিস্থাপক থাকলো, এখানে যদি থাকে ক্লোরো এবং এখানে যদি থাকে ব্রোমো, 3টি প্রতিস্থাপক দেখো, 3টা কি ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক না? আমরা এই কনসেপ্টটা একটু অ্যাপ্লাই করতে পারতাম, এটাও ক্লোরো, এটাও ক্লোরো, এটাও ক্লোরো, তাহলে কি যখন 3টা প্রতিস্থাপক একই হবে তখন আসলে সমাণু সম্ভব টোটাল 3টা। কিন্তু যদি এমনটা হয় যে 3টা প্রতিস্থাপকের মধ্যে 2টা একই অন্যটা ভিন্ন, সেটা আবার কিরকম, একটা ক্লোরো আর একটা ক্লোরো আর একটা যদি হয় মিথাইল, তাহলে তোমরা খেয়াল করেছো যে এটা আমাদের 2 নাম্বার রুলসের মধ্যে পড়ছে। দুটি সমাণু মানে 2টি প্রতিস্থাপক একই, অন্যটা যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে সমাণু পাবো 3টা। আবার যদি 3টে প্রতিস্থাপক একই হয় তখনও কিন্তু সমাণু পাবো 3টা। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কোথায় সমস্যা? এই যে এই জায়গাটাতে সমস্যা। তোমরা খেয়াল করে দেখেছো যে এখানে মিথাইল একটা প্রতিস্থাপক, ক্লোরো একটা প্রতিস্থাপক, ব্রোমো আর একটা প্রতিস্থাপক, 3টাই তো ভিন্ন ভিন্ন চেহারার প্রতিস্থাপক, তখন সমাণু কয়টা হবে বলো তো? 10টা হবে। আশা করি বেনজিনের ক্ষেত্রেও তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো আমাদের বাকি 2টা আছে, সেই 2টা আমরা একটু টেস্ট করে দেখি। ওকে, এখন দেখো আমরা কি করব, ওমেগা কোচিং এ চলে যাব। আমরা সবাই এখন ওমেগা কোচিং এ চলে যাব। ওমেগা কোচিং এ যেয়ে কি করব, চা খেয়ে আসবো, কারণ আমাদের সামনে অ্যাডমিশন টেস্ট
আবার সামনে আমরা অনেকে নতুন কলেজে ভর্তি হব। ওমেকা কি করছে, আমাদেরকে চা খাওয়ার দাওয়াত দিছে, কারণ করোনা শেষ হয়ে গেছে, এখন নতুন করে আবার সব কিছু শুরু হয়েছে। আমরা ওমেকাতে যাব চা খেতে, ওমেকাতে চা খেতে। তাহলে ওমেকার চা খেতে যদি যাই, ওমেকার চা খেতে যদি যাই, তাহলে আমরা কিন্তু অ্যালকোহল আর ইথার খেয়ে ফেলতে পারি, তাই না? ওমেকা দেখা যাইতেছে আমাদের চায়ের নামে অ্যালকোহল খাওয়াই দিল। তাহলে রোজা রমজান মাসে আমাদের কি বাসায় এসে কি মাতাল হয়ে পড়ে থাকতে পারি না? আচ্ছা চলো, মাতাল হয়ে পড়ে থাকি বা না থাকি, অন্তত আমাদের টপিক্সটা তো মনে থাকুক। একদিন 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 মাতাল হয়ে পড়ে থাকলেও যদি আমাদের টপিক্সটা মনে থাকে, তাহলে আমরা সেটাই শিখতে রাজি আছি। অতে অবস্থান, মেতে হলো মেটামারিজম, কাটতে কার্যকরীমূলক, চাতে হলো চেইন। আচ্ছা, এখন দেখো টেকনিক হলো একটা ও থাকবে, কারণ আমরা জানি অ্যালকোহল মানে কি বন্ড ওএইচ, ইথার মানে কি বন্ড, তাহলে একটা ও থাকবে। স্ট্রাকচারটা কিরকম হবে, CH2 প্লাস 2 ও, CH2 প্লাস 2 ও, এরকম যদি দেখি সাথে সাথে। আচ্ছা আচ্ছা দেখো, CH2 প্লাস 2 ও, তার মানে CH2 প্লাস 2 এই স্ট্রাকচার এবং সাথে যদি একটা গোল্লা থাকে, তাহলে আমরা ধরে নিব এটা আসলে অ্যালকোহল বা ইথার সমান আমাকে বোঝাচ্ছে। চলো একটু প্র্যাকটিস করে নিই। দেখো এখানে CH2 প্লাস 2, মনে রাখবো 2টা কার্বন 3টা কার্বন, তার মানে কি 2 3, 2 কার্বন হলে 2টা, 3 কার্বন হলে 3টা, 4 কার্বন হলে 7টা, এটা মাথায় রাখতে হবে। 4 কার্বন হলে আমরা 3 যোগ করে ফেলবো, 4 কার্বন হলে 3 যোগ করে ফেলবো। ওকে, তোমাদেরকে কিন্তু একটু আগে বলেছিলাম 3 পর্যন্ত যদি হয় যত কার্বন তত সমাণু। এখানে n সমান যদি 3 হয়, যত কার্বন তত সমাণু, 2টা কার্বন 2টা সমাণু, 3টা কার্বন 3টা সমাণু। যদি 3-এর অধিক হয় সমাণু চেঞ্জ হবে। যদি 3-এর অধিক 4 হয়, তাহলে তার সাথে 3 যোগ করে দিব। 3-এর অধিক যা হবে তার সাথে 3 যোগ করে দিব। আশা করি বুঝতে পেরেছো। প্র্যাকটিস দেখো, C3H8O, এটা দ্বারা কয়টা সমাণু সম্ভব? 3টা। আমরা একটু এঁকে ফেলি, অ্যালকোহলটা এঁকে ফেলি। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলটা কি হবে? CH3CH2CH2OH। এরপর কি 3 কার্বন বিশিষ্ট ইথারটা এঁকে ফেলবো। ইথারের কার্যকরীমূলক কি বলতো? ও বন্ড CH3। এরপর লাস্টে আমরা যেটা দেখব, এই অ্যালকোহলকে আমরা কি চাইলে, দেখো তো, এই যে আমাদের চেইন বা শিকল সমাণু, আমি কি চাইলে এটাকে এখানে পাঠিয়ে দিতে পারি না? একটু খেয়াল করে দেখো, CH3 বন্ড CH3, দেখো OH, অর্থাৎ আমরা দেখো একটা শিকল বা চেইন সমাণু তৈরি করে ফেললাম এবং একই সাথে এটা দেখো একটা কার্যকরীমূলক সমাণু তৈরি করে ফেললাম। তাহলে টোটাল সমাণু কয়টা হলো বলো তো? 3টা। আমরা নিশ্চয়ই অ্যালকোহল এবং ইথার সমাণু বুঝে ফেলছি, অর্থাৎ ওমেকাতে চা খেয়ে এসে আমাদের লাভই হয়েছে, তাই না? ওকে, এবার চলো আরো একবার ওমেকাতে যাব, শেষবারের মতো ওমেকাতে যাব। ওখানে যে আমাদের কি অপেক্ষা করতেছে চলো দেখে আসি। এবার আমাদেরকে ওমেকা কি সেকেন্ড দিন, আমি তো ভর্তি হয়ে ফেলছি চা খাওয়ার পরে, এখন কি করবে? আমাকে কিন্তু শীট দিতে রাখবে। ওমেকা কি করবে? আমাদেরকে শীট দিবে। এখন আমি সামনে কি কি পড়বো সেটা কিন্তু শীট দিয়ে দিবে আমাদেরকে। তাহলে চলো ওমেকা শীট নিয়ে আসি আমরা, কারণ পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা থেকে তো আর নিস্তার নাই। তাহলে ওমেকার শীট নিয়ে আসি চলো। অতে অবস্থান, মতে হলো মেটামারিজম, কাতে হলো কার্যকরীমূলক, তালবস্যতে হলো শীট, ততে হলো টটোমারিজম। ওকে, প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে এক্স্যাক্টলি আমি পড়িয়ে ফেলছি। কি টেস্ট করব? টেকনিকটা হলো অসম্পৃক্ত কাঠামোতে একটি গোল্লা থাকবে। এটা কিন্তু অসম্পৃক্ত, খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অসম্পৃক্ত, অর্থাৎ হয় দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিশিষ্ট। অ্যালডিহাইড মানে কি বলতো? CHO। কিটোন মানে কি? বন্ড C ডাবল বন্ড O। ওকে, এখন দেখো আমরা একটু প্র্যাকটিস করে নেই। আমরা এখানে যে বক্সটা রেখেছি দেখো, C2H4O, এটা দ্বারা 2টা সমাণু সম্ভব। কি করব? এটাকে 2 দ্বারা গুণ করে দিব, আবার এটাকে 2 দ্বারা গুণ করে দিব, 2 দ্বারা গুণ করে দিব, 2 দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, এরপর কি করব? এরপর 3 যোগ করব, 1 যোগ করব, 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব, 3 যোগ করব, 1 যোগ করব। তাহলে কি হবে? 2 থেকে 6 পর্যন্ত মুখস্থ হয়ে যাবে। 2 গুণ করব, 2 গুণ করব, 3 যোগ করব, 1 যোগ করব। তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা এক্স্যাক্টলি আমরা সমাণু সংখ্যা পেয়ে যাব। ওকে, এখন দেখো আমরা একটু প্র্যাকটিস করে নেই। আমরা যেহেতু আসলে শিখলাম, তাহলে প্র্যাকটিস করবো তো আমাদেরকে পারতে হবে। এই প্রত্যেকটা সমাণু প্র্যাকটিস করব, মানে ট্রাই করে দেখবো এটাকে অবস্থান দেখায় কিনা, ট্রাই করে দেখবো মেটামারিজম দেখায় কিনা, ট্রাই করে দেখবো কার্যকরীমূলক দেখায় কিনা, ট্রাই করে দেখবো শিকল বা টটোমারিজম দেখায় কিনা। একটু দেখো, প্রথমে তো এই দুটো টেস্ট করবো, অ্যালডিহাইড এবং কিটোন। CH3CHO, তাহলে এটা একটা সমাণু। এবার আরেকটা সমাণু টেস্ট করে দেখি কিটোন দিয়ে, CH3 বন্ড CO। আর কি বাকি আছে দেখো তো? একটা হাইড্রোজেন বাকি আছে না? সব তো ফিল আপ হয়ে গেছে, তাহলে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম আমরা। তাহলে এটা কি হয়ে গেল? মিথেন ইথেন ইথানন। আর এটা কি হয়ে গেছে ইথানঅ্যালডিহাইড। ওকে, তাহলে এটা দ্বারা যে 2টা সমাণু সম্ভব সেটা আসলে আমরা বুঝতে পেরেছি। আশা করি তোমাদেরকে কোন একটা যৌগ দেখে সমাণু ডিটেক্ট করার মতো এত কঠিন একটা টপিকস কিছুটা হলেও তোমাদেরকে বোঝাতে পেরেছি।
এখন আমার মনে হয় তোমরা পরীক্ষার হলে যে কোনো প্রশ্ন আসলে সমানও রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে সমাধান করতে পারবা। আমরা আজ আসলে গাঠনিক সমানতাটা শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমাদের যে স্টেরিও সমানু আছে সেগুলো আমরা শেষ করব। তোমরা বাসায় একটু যদি প্র্যাকটিস করো তাহলে এখন থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।